আমিরের কথা শুনে কায়নাত চোখ তুলে তাকালো আমিরের দিকে। মনে মনে কায়নাত বলল, উনি কি করে জানলেন আমাকে ভাবিজান শিখিয়ে দিয়েছে? কায়নাত প্রশ্ন করল। আপনি কি করে জানলেন? আমিরের ঠোঁটে দুষ্টু হাসি খেলে গেল। আমির মনে মনে বলল, তাহলে কাজ হয়েছে, আসলে শিখিয়ে দিয়েছে। আমির জবাবে বলল, তো যারা এটা শিখিয়েছে খাবার পেটে খাওয়াতে হবে, তার এটা শিখিয়ে দেয়নি স্বামীর আদেশ পালন করতে হবে? তোমাকে বসতে বলেছে, বসতো না কেন? কথাটা বলে আমির হাত ছেড়ে দিল কায়নাতের। তারপরে বলল, বসো আমার পাশে। এবার কায়নাত আমিরের কথায় অমান্য করল না, চুপচাপ পাশে বসে মাথা নিচু করে রাখল। আমির কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কায়নাতের দিকে, তারপর বলল, আমাকে ভয় পাও কেন? কায়নাত উত্তর করবে তার আগেই আমির আবার বলল, আর হ্যাঁ, তোমাকে আর আপনি করে বলতে পারছিলাম না। ফুচকে একটা মেয়ে তুমি, আমার যে বয়স অনেক ছোট তুমি, তাই তুমি করেই বললাম। এবার বলো, ভয় পাও কেন আমাকে? আমি কি তোমাকে ভয় পাওয়ার মতো কিছু বলেছে বা করেছে? কায়নাত বুঝে উঠতে পারছে না কি উত্তর দিবে। কায়নাত পড়ল মহা যন্ত্রণায়। কি করে বুঝবে এই লোককে কেন ভয় পায়? সেই প্রথমবার যখন দেখেছিল তখন থেকে এই পুরুষকে দেখলে ওর হাঁটু কাঁপে, মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। তারপরও কায়নাত ছোট্ট করে উত্তর করল। এমনি। আমির দেখল কায়নাতের হাঁটু কাঁপছে থরথর করে। বিষয়টি দেখে বেশ মজা পাচ্ছে আমির। কিছুক্ষণ কায়নাতের দিকে তাকিয়ে থেকে বলল, আমার সাথে সহজ হও কায়নাত। আমি কিছুদিন পরেই চলে যাব, তারপর হয়তো 1.5 থেকে 2 বছর বাংলাদেশে আসবো না। তাই আমার সাথে সহজ হতে পারো। এখন যদি সহজ না হও, তাহলে হয়তো আমেরিকা যাওয়ার পরও আমার সাথে তোমার কোনো কথা হবে না। যেহেতু বাসে আম্মা এবং তুমি একা থাকবে, সেহেতু তোমার সাথে আমার যোগাযোগ করার প্রয়োজন সবসময় পড়বে। মায়ের খোঁজখবর নেওয়ার জন্য এবং তোমার খোঁজখবর নেওয়ার জন্য আমার তোমার সাথে যোগাযোগ করতে হবে। তাই বলছি, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো। আর শোনো, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি তো বলেছি, তোমার অনুমতি বা সম্মতি ছাড়া আমি তোমার সাথে কিছুই করার চেষ্টা করব না। তাই এভাবে আমাকে ভয় পেও না। সহজ হওয়ার প্রথম ধাপ হিসেবে তুমি যেমন জানতে চাইতে পারো আমি কি করি সেখানে, আমার কি কাজ, বা তোমার লেখাপড়া কত দূর, কি করতে চাও, এনিথিং, যে কোনো বিষয় নিয়ে তুমি আমার সাথে ডিসকাস করতে পারো। আমির কিছুক্ষণ থেমে আবার বলল, চলো আমি শুরু করি। কলেজে ভর্তি হতে চাও তুমি? লেখাপড়া কন্টিনিউ করবে? এবার মাথা তুলে তাকালো কায়নাত। সে ছোট্ট করে হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি জানালো। জি, আমি লেখাপড়া করতে চাই, কলেজে ভর্তি হতে চাই। তারপর আমির জিজ্ঞেস করল, কোন কলেজে ভর্তি হবে, কিছু ঠিক করেছ? কায়নাত মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আমির বলল, তাহলে বাড়ির কাছাকাছি কোনো একটা কলেজে ভর্তি হও। নাহলে কলেজ বেশি দূর হলে আমার সবসময় টেনশন থাকতে হবে, কেমন? কাছাকাছি ভর্তি হলে যাতায়াতের সুবিধা হবে তোমার। আমির আবার কিছুক্ষণ কায়নাতের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আমার সম্পর্কে কিছু জানার নেই তোমার? আমি কি করি, কি খেতে পছন্দ করি, আমার পছন্দ অপছন্দ কোনো কিছুই কি জানা নেই তোমার? কায়নাত মাথা নিচু রেখে ছোট্ট করে বলল। আপনি কি কি খেতে ভালোবাসেন আমায় বলেন। কিছুক্ষণ পর আবার প্রশ্ন করল, আ- আপনার প্রিয় রং কি? আপনার কোন জিনিসগুলো করতে ভালো লাগে, কি ভালো লাগে না? আপনি আমায় একটা লিস্ট করে দিন, আমি খেয়াল রাখবো। আমিরের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। চট করে বলল, তোমার কাঁপাকাঁপি আমার ভালো লাগে না। আমাকে এত ভয় পাও কেন? তোমাকে ভয়ে এত কাঁপাকাঁপি করতে দেখলে আমার ভিতরের অস্থিরতা কেন যেন বেড়ে যায়। কায়নাতের আরও কাঁপাকাঁপি বেড়ে গেল। আমির কায়নাতের কাঁপাকাঁপি দেখে মুচকে মুচকে হাসল। হঠাৎ কি মনে করে যেন আস্তে আস্তে আয়নাতের হাত ধরল। এরপর ধীরে ধীরে স্পষ্ট আওয়াজে বলল, রিল্যাক্স, আমাকে এত ভয় পেও না, কিচ্ছু করবো না আমি তোমাকে। বিএসি সবাই দেখলে কি ভাববে? বলেই কায়নাতের হাত ছেড়ে দিল আমির। তারপর বলল, কফিটা ঠান্ডা হয়ে গেছে, যাও গরম করে নিয়ে আসো। আমি ঠান্ডা কফি খেতে একদম পছন্দ করি না, মনে থাকবে? কায়নাত মাথা দুলিয়ে ছোট্ট করে হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর মুখে বলল। জি, মনে থাকবে। তারপর কফির মগটা নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমির আবার পিছন থেকে ডাকল। কায়নাত। কায়নাত ডাক শুনে থমকে দাঁড়িয়ে গেল। পিছনে মাথা ঘুরিয়ে তাকালো। আমির কায়নাতকে ডেকে বলল, ভাবির কাছ থেকে আরো ডিটেলসে বুদ্ধি নেবে, কেমন? বলে মুচকি হাসল আমির। কায়নাত লজ্জা পেয়ে আড়ষ্ট হয়ে গেল। তাকিয়ে রইল আমিরের হাসির দিকে। ঠোঁট এলিয়ে দাঁত বের করে হাসতে দেখল এই প্রথম আমিরকে। ভীষণ চমৎকার সেই হাসি।
দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কায়নাত এক দৃষ্টিতে তাকিয়ে মুগ্ধ হয়ে রইল আমিরের হাসির দিকে। বিকালের দিকে সাইরা ভাবি জানালো বিকেলে কায়নাতের ছোট চাচার বাড়িতে বেড়াতে যাবে ওরা। রাতে ডিনার করে তবে বাসায় ফিরবে। কায়নাত ও আমির যেন রেডি হয়ে নিচে নেমে আসে। কায়নাত ও আমির যথাসময়ে নিচে নেমে আসে। রেদওয়ান এবং সাইরা ভাবি নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সাইরা ভাবি বলল, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বলে ওরা বাহিরে গাড়ির কাছে হাঁটা ধরল। গাড়ি চালাচ্ছে রেদওয়ান এবং সামনে ড্রাইভিং সিটের পাশে সিটে বসেছে সাইরা ভাবি। পেছনে কায়নাত ও আমির বসে আছে। কায়নাত ও আমির কেউ কোনো কথা বলছে না। এটা দেখেই রেদওয়ান সাইরার দিকে তাকালো। সাইরা ভাবি কথা শুরু করলো। তো আমির ভাইয়া, কি অবস্থা আপনার? আমেরিকাতে কি করছেন? শুধু স্টাডি নাকি পাশাপাশি কোনো জব করছেন? আমির হেসে উত্তর দিল, শুধু স্টাডি করছি না, পাশাপাশি একটা জব করছি। যেহেতু নিজের লেখাপড়ার খরচটা এতদিন নিজেই চালাতাম, এখন তো সংসারের খরচ দিতে হবে। কথাটা বলে আমিরের কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। কায়নাত আর দৃষ্টিতে লক্ষ্য করেছে সবই। কায়নাতের চাচার বাড়ি বেশি দূরে নয়, তাই কথা বলতে বলতেই চাচার বাড়ি এসে পৌঁছালো তারা। সবাই গাড়ি থেকে নেমে যথারীতি কায়নাতের চাচার বাড়ির সদর দরজার দিকে প্রস্থান করল। কায়নাতের বা চাচার বাড়িতেও বিশাল আভিজাত্য, দেখেই বোঝা যায় বিশাল ধনী পরিবারের মেয়ে কায়নাত। তাই আমির ভাবতে লাগলো আমিরের ফ্যামিলি আসলে এত ধনী পরিবার নয়, মোটামুটি ভালো সচ্ছল পরিবার। তাহলে তার পরিবারে কেন কায়নাতের বিয়ে দিয়েছিল ওর বাবা মা? যদিও আবির ভাইয়ের জবটা ভালো ছিল, দেখতে শুনতে খুবই ভালো ছিল, ভদ্র বিনয়ী, যে কেউ দেখলে ভালো না বেশে পারবে না এমন একটা ফেস ছিল আবিরের। কিন্তু তারপরও এদের সাথে আসলে স্ট্যাটাসে যায় না। দেখেই বোঝা যায় বাবা ভাইয়ের আদরের রাজকন্যা কায়নাত। তাকে কি আমির সেইভাবে ভালো রাখতে পারবে যেভাবে তার ভাই বা বাবা বা আবির ভাই রাখতে পারত? ভাবতে ভাবতেই ভেতরে ঢুকলো আমির। কায়নাতের চাচা এবং চাচি দরজা অবধি এসে ওদেরকে সদরে আমন্ত্রণ জানালো ভেতরে। সবাই ভেতরে ঢুকলো। চা নাস্তার আড্ডা শুরু হলো। সোফান শেখের ছোট ভাই রায়হান শেখ, উনি হেসে কথা শুরু করলেন। তা জামাই বাবাজি, কি অবস্থা তোমার? লেখাপড়ার পাশাপাশি আর কি করছো? আমেরিকায় জব করার ইচ্ছা আছে নাকি বাংলাদেশেই সেটেলড হবে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললেন রায়হান শেখ। রায়হান শেখের স্ত্রী বললেন, আপনি কি বলুন তো, থামুন তো এবার। ছেলেটা মাত্র এলো আর আপনি এত প্রশ্ন করছেন ছেলেটাকে? এখনও একজন স্টুডেন্ট, লেখাপড়া করছে। এত তাড়াহুড়োর কি আছে? ধীরে সুস্থে সিদ্ধান্ত নিবে। বলেই আমিরের দিকে চোখ তুলে তাকালেন চাচি শাশুড়ি। বললেন, বাবা, চায়ে চিনি কম দিব নাকি বেশি? কতটুকু দিব? আমির বলল। 1 চা চামচ। চাচি শাশুড়ি আবারও বলা শুরু করলেন, তা বাবা, জানোই তো কায়নাত আমাদের পরিবার কি বংশের একমাত্র মেয়ে। আমাদের বংশে আর কোনো মেয়ে নেই, তাই সবার কলিজা আমাদের কায়নাত। জানো, কায়নাতের জন্য আমরা এমন একটা ছেলে খুঁজছিলাম যে নম্র, ভদ্র, বিনয়ী হবে, আমাদের কায়নাতকে মাথায় করে রাখবে। আল্লাহ দেখো আমাদের আশা পূরণ করে ফেলেছে। আমির আর চোখে কায়নাতের দিকে তাকালো। বুঝলো এই মেয়ে শুধু বাবা ভাই নয়, পুরো বংশের মাথায় করে রাখা মেয়ে। এই মেয়েকে যে আমিরও মাথা রেখে মামাতে পারবে না। কায়নাত তো একটা কথাও বলছে না, যদিও সবার চোখের মণি কায়নাত। তারপরও কায়নাত যথেষ্ট নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের মেয়ে। মুরব্বীদের সামনে মুখে মুখে তর্ক করা, মুখে তুলে কথা বলা, এসব যেন কায়নাত জানেই না। চা নাস্তা শেষে কায়নাতের ভাই বলল, কায়নাত, যাও কে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়। কায়নাতের ভাবি হাতে কফি তুলে দিয়ে বলল, যাও, কফিটা তোমরা ছাদে গিয়ে একসাথে খেয়ে আসো। ছাদটা অনেক সুন্দর, আমিরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাও। ভাবির কথা মতো কায়নাত কফির ট্রে হাতে নিয়ে আমিরকে সাথে নিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। কায়নাতের হাতে কফির ট্রে থাকায় ছাদের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আমির। ছাদের দরজা খুলে পা বাড়াতেই দেখলো রাতের অন্ধকারে ছাদে ঝলমল অবস্থা। ছাদের চতুর্দিকে বিভিন্ন রকমের লাইটিং করা। ছাদের একপাশে বড় একটা আমব্রেলা এবং নিচে সোফার সেট, বসার জন্য গোল করে রাউন্ড টেবিলের মতো করে সাজানো আছে। আর একপাশে বিশাল একটি দোলনা, যেখানে চাইলে 2 জন মানুষ শুয়ে শুয়ে গল্প করা যায়। আমির মুসকে মুসকে হাসলো এবং মনে মনে ভাবল এই মেয়ে বিশাল সুখ স্বাচ্ছন্দ্য এবং আভিজাত্যের মধ্যে বড় হয়েছে।
আমিরকে অনেক পরিশ্রম করতে হবে এই মেয়েকে মাথায় করে রাখতে তার বাপ ভাইয়াদের মতো। আমির গিয়ে দোলনায় বসল। দোলনার সামনে একটি ছোট্ট রাউন্ড টেবিল আছে যেখানে কফি রেখে দাঁড়িয়ে থাকলো কায়নাত। আমির চোখের ইশারায় দোলনায় তার পাশে বসতে বলল। কায়নাত চুপচাপ দাঁড়িয়ে আছে। আমির কেন যেন দৃষ্টি দিল কায়নাতের হাঁটুতে। দেখলো থরথর করে কাঁপছে মেয়েটা। আমির এদিক ওদিক না ভেবে কায়নাতের হাত ধরে হ্যাসকা টানে বসিয়ে দিল দোলনাতে। তারপর বলল, বলেছি না কাঁপাকাঁপি করা মানে? আমি কি তোমায় কিছু বলেছি? তাহলে কাঁপছো কেন? আর তুমি এরকম কাঁপাকাঁপি করলে আমার কিছু একটা হয়। আমির কায়নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। একটু প্রশ্ন করবো কায়নাত? কায়নাত ছোট্ট করে উত্তর দিল। জি করুন। তুমি কি ভাইজানকে ভালোবেসেছিলে? জানতে চাইল আমির। জানি না এসব আমি, তবে উনি আমাকে অনেক ভালোবেসেছিলেন। উনি বলেছিলেন বিয়ের দিন রাতে এবং ওনার মৃত্যুর পর যখন ওনার ডায়েরিটা পেয়েছিলাম, ডায়েরিতে উনি আমাকে ভালোবাসার কথা লিখেছিলেন। বলেই চোখের পানি মুছল কায়নাত। আমির মুগ্ধ হয়ে দেখছে কায়নাতের অন্য কারো জন্য কান্না করার দৃশ্য। আমিরের খারাপ লাগছে না। আমিরেরও কান্না পায় মাঝে মধ্যে, তাই কায়নাতকে কান্না করতে দিল। চুপচাপ ওর পাশে বসে রইল আমির। কিছুক্ষণ পর আমির বলতে শুরু করলো। জানো কায়নাত, ভাই আমাকে অনেক ভালোবাসতেন। সব ভাইয়ারাই তার ছোট ভাইকে ভালোবাসে, কিন্তু আমার ভাইয়ের ভালোবাসা ছিল অন্যরকম। আমাদের দুজনের বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, মাত্র 3 বছরের ছোট বলেছিলাম আমরা। কিন্তু তারপরও আমার কাছে সবসময় বাবার মতো হয়ে থেকেছে। আমি কি চাই না চাই, আমার কি প্রয়োজন, একটা বাবা যেমন তার সন্তানের জন্য খোঁজ রাখতো, আমার ভাইও রাখতো আমার জন্য। ভাইয়াই অল্প বয়সে আমার দায়িত্ব, সংসারের দায়িত্ব সব কাঁধে নিয়ে নিয়েছিল। অথচ দেখো, আমি কখনো এগুলো নিয়ে মাথা ঘামাইনি। সবসময় মনে হয়েছে ভাইয়া আছে, তাহলে সমস্যা নেই। সবসময় মনে হয়েছে ভাই এসব দেখছে, তাহলে কোনো সমস্যা নেই। মনে হতো একদিন যখন আমি অনেক বড় হব, ভাইয়াকে আমি মাথায় করে রাখবো, কোনো কাজ করতে দেব না, কোনো কষ্ট করতে দেব না। কিন্তু দেখো না, ভাইয়া এবারও জিতে গেল। আমাকে কোনো কষ্ট করতে দিল না তার জন্য, কোনো কিছুই করতে দিল না তার জন্য। মা বাবা বোন সবার দায়িত্ব, সংসারের দায়িত্ব ভাইয়ার কাঁধে নিয়ে আমি নিশ্চিন্তে আমেরিকা লেখাপড়া করেছি, কখনো কিছু না টেনশন হয়নি। কিন্তু এবার যখন আমি যাব, সমস্ত সংসারের দায়িত্ব, মায়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, তোমার দায়িত্ব, সব কিছু আমি আমার করে নিয়েছি। কিন্তু ভাইয়া বেঁচে থাকতে তো আমি কারো দায়িত্ব নিতে পারলাম না, ভাইয়ের জন্য কিছু করতে পারলাম না। এই কষ্ট, এই আক্ষেপ আমার সারা জীবন থাকবে জানো। আমির কিছুক্ষণ পর আবার বলতে শুরু করলো। ভাইয়া সবসময় বলতো, তোর কোনো টেনশন করতে হবে না, তুই শুধু চুপচাপ মন দিয়ে পড়ালেখা করবি। আমাকে কোনো কিছু নিয়ে ভাবতে দিত না। কিন্তু এখন কে বলবে তুই কিছু নিয়ে ভাবিস না, শুধু লেখাপড়া কর। বলেই আমির চোখের পানি মুছল। ভাইয়া নিজের জন্য কখনো কিছু চায়নি। জীবনের প্রথম তোমাকে ভাইয়া নিজের জন্য চেয়েছিল, আর দেখো না, তোমাকে আমি নিয়ে নিলাম। যেদিন ভাইয়া মারা গিয়েছিল, সেদিন হয়তো ভাইয়ার চোখের মধ্যে জমেছিলে। তোমাকে না পাওয়ার যন্ত্রণা ছিল, আক্ষেপ ছিল। তুমি হয়তো ভাইয়াকে আগে চিনতে না, বা কখনো দেখোনি, ভাইয়াকে নিয়ে কোনো স্বপ্ন দেখোনি। কিন্তু ভাইয়া তোমাকে নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখেছে। তাই স্বপ্নগুলো সে বসে বসে ডায়েরিতে লিখেছে। মানুষের ভাগ্য এমন কেন হয় কায়নাত, বলতে পারো? কি দোষ ছিল ভাইজানের? তোমাকে ভালোবেসে কেন তোমাকে কিছু পাওয়া হলো না তার? কেন ভাইজানের ভালো সবকিছু আমাকে পেতে হলো? কাঁদবেন না প্লিজ, হয়তো ভাগ্যে এমনটাই লেখা ছিল। আমরা তো ভাগ্যের উপরে কোনো কিছু করতে পারি না, তাই না? আল্লাহ যা চেয়েছেন হয়তো তাই ভালো হয়েছে। আল্লাহ তো যা করেন ভালোর জন্যেই করেন। আপনি এভাবে কাঁদে ভেঙে পড়লে মাকে বোনকে আমাদেরকে কে দেখবে বলুন? আমিরের দিকে তাকিয়ে কথাগুলো বলল কায়নাত। আমির কায়নাতের দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাকে একটা জড়িয়ে ধরতে পারি প্লিজ? আমির অনুমতির অপেক্ষা না করে কায়নাতকে জড়িয়ে ধরল। অজর ধারায় চোখের পানি পড়তে লাগলো আমিরের। কারণ কায়নাতকে জড়িয়ে ধরে প্রথম আমিরের মনে হলো তার ভাইকে জড়িয়ে ধরেছে। কারণ ভাইয়ার অনেক ভালোবাসার, অনেক শখের মানুষ ছিল কায়নাত, যা সে নিজের জন্য চেয়েছিল। কায়নাতকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আমির মনে মনে ভাবল, আমি সবাইকে অনেক ভালো রাখার চেষ্টা করবো কায়নাত, তোমাকে অনেক ভালো রাখার চেষ্টা করব। ভাইজান তোমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে, ততটুকু না পারলেও আমি তোমাকে যত্ন করে রাখার চেষ্টা করব। কিছুক্ষণ পর কায়নাতকে ছেড়ে আমির চোখের পানি মুছে কায়নাতের দিকে তাকালো। তারপর বলল,
আর মাত্র কয়েকদিন পর আমি আমেরিকা চলে যাব। তুমি এখানে বাড়ির কাছে একটা কলেজে ভর্তি হবে। সবসময় বাড়ির বাইরে কোথাও গেলে মায়ের সাথে যাও, তাহলে আমার একটু টেনশন কম হবে, কেমন? আমি জানি তোমার বয়স অনেক কম, তারপরও তোমার উপর মায়ের দায়িত্ব, এই সংসারের দায়িত্ব আমি দিয়ে চলে যাচ্ছি। আমার লেখাপড়া কিছুটা এখনো বাকি আছে, আর তাছাড়া একটা জব নেব। ইউএসএতে আমার সেটেলড হওয়ার কোনো ইচ্ছে নেই। ভাবি কি মাকে বলে দিও, তুমি ব্যতীত এখন পৃথিবীর সব নারী আমার জন্য বড় নারী, নিষিদ্ধ। শুধু তুমি আমার জন্য জায়েজ এবং হালাল। কথাগুলো বলেই হাসলো আমির। আমিরের হাসি দেখে কায়নাতও মুচকি মুচকি হাসল। অপলক দৃষ্টিতে কায়নাত আমিরের হাসির দিকে তাকিয়ে রইল। লোকটার হাসি খুব সুন্দর, কি হয় আর একটু বেশি হাসলে? লোকটা অনেক কম হাসে। মনে মনে কথাগুলো ভাবল কায়নাত। রাতের ডিনার শেষ করে কায়নাতের বাবার বাড়িতে আসলো ওরা চারজন। আজকে থাকবে, তারপর আমির ও কায়নাত বাসায় চলে আসবে। রাতে ঘুমানোর সময় হয়ে এসেছে। কায়নাত রুমে ঢুকলো, দেখলো আমির রুমের কোথাও নেই। বারান্দার দিকে হেঁটে গেল, দেখলো আমির বারান্দায় দাঁড়িয়ে আছে। কায়নাত হেঁটে বারান্দায় দাঁড়িয়ে বলল, ঘুমোবেন না? অনেক রাত হয়েছে। আমির পিছনে না ঘুরেই বলল, এখানে এসো, কিছুক্ষণ দাঁড়াও আমার সাথে। কায়নাত চুপচাপ এসে দাঁড়ালো আমিরের সাথে। মুখে কোনো কথা বলল না। আমিরের দৃষ্টি অনুসরণ করে আকাশের দিকে তাকালো কায়নাত। আকাশ দেখতে তোমার কেমন লাগে কায়নাত? জানতে চাইলে আমির। ভালো। আপনার বুঝি খুব ভালো লাগে রাতের আকাশ দেখতে? প্রশ্ন করলো কায়নাত। জানো, আমেরিকা যখন খুব খারাপ লাগে, নিজেকে নিঃসঙ্গ লাগে, তখন আমি বারান্দায় এভাবে রাতের আকাশ দেখি। তখন নিজেকে আর একা মনে হয় না। আমি একা নই, নিঃসঙ্গ রাতের আকাশও আমার সাথে আছে। আমেরিকায় একা থাকতে আপনার খুব খারাপ লাগে? সেখানে আপনার বন্ধু বান্ধব নেই? আপনি ঘুরতে বের হন না? বন্ধু বান্ধব আমার খুব একটা নেই কায়নাত। ওখানকার কালচার, সংস্কৃতি, আচার আচরণের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না। আমি খুব সাধারণ মানুষ এবং সাধারণ থাকতে পছন্দ করি। স্রোতের সাথে গা ভাসিয়ে চলা আমি একদম পছন্দ করি না। আমি সবসময় চাই আমি নিজে ঠিক যেমন সেই রকমটাই থাকবো। নতুন কোথাও গিয়ে সেখানকার কালচার অ্যাডপ্ট করে তাদের মতো হয়ে যাওয়া, এটা আমার ধাতে নেই। এতক্ষণ কথাগুলো বলে আমির ঘাড় ঘুরিয়ে তাকালো কায়নাতের দিকে। চাঁদের আলোয় খুব সুন্দর লাগছে মেয়েটাকে। আমির মনে মনে ভাবল, কোন চাঁদটি বেশি সুন্দর, আকাশের চাঁদ নাকি আমার ঘরের চাঁদ? কথাগুলো ভেবেই মুচকি হাসলো আমির। তারপর বলল, চলো ভেতরে চলো, অনেক দেরি হয়ে গেছে, ঘুমোতে হবে, কাল সকাল সকাল রওনা হবো। কায়নাত মুচকি হেসে সম্মতি জানালো। তারপর দুজন ঘরের ভেতরে প্রস্থান করলো। এই প্রথম আমির জিজ্ঞেস করলো, খাটের কোন পাশে ঘুমোতে পছন্দ করো কায়নাত? কায়নাত মুচকি হেসে জবাব দিল, বাম পাশে। আমির চুপচাপ খাটের ডান পাশে চলে গেল। তারপর আবার জিজ্ঞেস করলো, লাইট অফ করে ঘুমাও নাকি অন করে? কায়নাতের মনে আছে প্রথম দিন আমির বলেছিল আলো জ্বালানো থাকলে আমির রাতে ঘুমাতে পারে না। তাই কায়নাত বলল। অন্ধকারে ঘুমাই। আমিরের কেন যেন মনে হলো কায়নাত মিথ্যা কথা বলছে, তাই বলল, ভয় বা লজ্জায় যে কোনো কারণেই আমার কাছে কিছু গোপন করো না। স্বামী স্ত্রীর সম্পর্ক একজন আরেকজনের আয়নার স্বরূপ। আমরা একজন আরেকজনের জন্য সব সত্যি এবং গোপন টপিক জানবো, এটাই স্বাভাবিক। এখানে কোনো লুকোচুরি থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, ঠিক আছে? তুমি নির্ভয়ে এবং নির্দ্বিধায় আমার কাছে সব কথা বলতে পারো, সেই অধিকার তোমার আছে। কায়নাত তাকিয়ে রইল আমিরের দিকে। কিছুক্ষণ পর বলল, জি, মনে থাকবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই কথা বলছে। আমির শ্বশুর শাশুড়ি এবং বড় ভাই রেদওয়ান শেখের কাছ থেকে বিদায় নিয়ে কায়নাতকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর কয়েকদিন পরে আমিরের ফ্লাইট। অনেক কাজ বাকি রয়ে গেছে। আবির ভাইয়ার মৃত্যুর পর অফিসের ডিপার্টমেন্টাল কিছু কাজ বাকি রয়ে গেছে, যা আমিরকে করে যেতে হবে। তাই আর দেরি করল না আমির। তাছাড়া কায়নাতকে কলেজে ভর্তি করাতে হবে। বাড়ির কিছু কাজ আছে যা করে তারপর যেতে হবে। যেহেতু আবির ভাই নেই, আমিরকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে, যেন আগামী 1 বছর তেমন কোনো সমস্যায় না পড়তে হয় তার ফ্যামিলিকে। বাড়িতে ঢুকে কায়নাত আমিরের মাকে জিজ্ঞেস করল। এখন শরীর কেমন আছে মা আপনার? জবাবে আমিরের মা বলল, এখন ভালো আছি মা, তোমাদের দেখেই ভালো লাগছে, না হলে তো বাড়িটা মনে হয় খা খা করছিল। না খেয়ে এসেছো? মুখটা এত শুকনা লাগছে কেন? কায়নাত বলল, খেয়েছি মা, জার্নি করে এসেছি তো তাই এমন লাগছে।
আমার এত জার্নি করার অভ্যেস নেই। ঠিক আছে মা, তুমি রেস্ট নাও, আমি দুপুরে রান্না ব্যবস্থা করছি। কায়নাত সাথে সাথে উঠে বলল। মা আমি হেল্প করি আপনাকে। আমিরের মা বলল। না না, কোনো হেল্প করতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। কিন্তু কায়নাত শুনল না, সাথে সাথে দৌড়ে চলে এলো শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে। শাশুড়ি মায়ের কাছ থেকে কায়নাত জেনে নিচ্ছে আমিরের কি কি খাবার পছন্দ আর কি কি খেতে পছন্দ করে না। আমিরের মা প্রত্যুত্তরে বলল। আমিরের কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ, খিচুড়ি অনেক পছন্দ, ইলিশ মাছের ডিম ভাজা আমিরের অনেক বেশি পছন্দ, যে কোনো ধরনের ভর্তা ভাজি আমিরের অনেক পছন্দ, মিষ্টির মধ্যে গুড়ের সন্দেশ আমিরের অনেক পছন্দ, এছাড়া পায়েস খেতে খুব পছন্দ করে আমির। সবকিছু জেনে নিয়ে কায়নাত বলল। মা তাহলে ইলিশ মাছের ডিমটা আজ আমিই ভাজি। আমিরের মা মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে, আমি পাশে দাঁড়াচ্ছি, তুমি ভাজো। আমিরের কাজ শেষ হতে হতে দুপুর 2:30 প্রায় পার হয়ে গেল। আমির ফিরে এসে দেখে কায়নাত ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছে। আমিরের মা কয়েকবার কায়নাতকে খেয়ে ফেলতে বলেছিল, কিন্তু কায়নাত আমিরের জন্য অপেক্ষা করবে তাই বলে সে বসেছিল। আমির টেবিলের সামনে এসে জিজ্ঞেস করল। তুমি খাওনি এখনো? খাবার নিয়ে বসে আছো কেন? কায়নাত জবাবে বলল। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমির কিছু বলতে চেয়েও বলল না, শুধু বলল। আমি তো গোসল করে খাবো, আর একটু কি অপেক্ষা করবে? জি অবশ্যই। আমির ওপরের রুমে এসে আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত রুমে অপেক্ষা করছে আমিরের গোসল শেষ হওয়ার জন্য। আমির গোসল শেষ করে টাওয়াল গলায় ঝুলিয়ে চুল মুছতে মুছতে বাইরে বের হলো। কায়নাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমিরের দিকে। আমির একবার তাকালো কায়নাতের দিকে, তারপর ড্রেসিং টেবিলের দিকে ঘুরে চুল আঁচড়াতে লাগলো। আমির আর চোখে আয়না দিয়ে কায়নাতকে দেখছে। কায়নাত এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমিরের দিকে। আমির শুকনো ঢোক গিলল, তারপর ঘুরে কায়নাতের দিকে তাকিয়ে ধীর পায়ে ধীরে ধীরে কায়নাতের দিকে এগিয়ে আসতে লাগলো। আমির ধীরে ধীরে কায়নাতের অনেক কাছেই চলে আসলো। কায়নাত হঠাৎ আমিরকে এত কাছে আবিষ্কার করে ভয়ে চমকে উঠল। কায়নাত বারবার জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজাচ্ছে। আমির এক দৃষ্টিতে তাকিয়ে আছে কায়নাতের দিকে। কায়নাতকে দেখে আমিরের মনে হচ্ছে মেয়েটা এত সুন্দর কেন। কায়নাতের ঠোঁটের দিকে দৃষ্টি গেল আমিরের। আমির জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজালো, তারপর ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল। এভাবে নজর দিচ্ছে কেন আমাকে? তোমার নজর দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো আমাকে। আমি কিন্তু মাইন্ড করবো না খেলে, চাইলে খেতে পারো। বলেই কায়নাতের দিকে তাকিয়ে চোখ টিপল আমির। কায়নাত লজ্জায় থতমত খেয়ে গেল, মাথা নিচু করে ফেলল, আমতা আমতা করে বলল। খাবেন না? চলুন। আমির আর একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল। খেতেই তো চাই, দিচ্ছে কোথায়? বলেই হাঁটা ধরল রুমের বাইরের দিকে। আমিরের কথা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল ষোড়শী কন্যা। আমির বাইরে থেকে ডাক দিল। নিচে আসবে? খাওয়া দাওয়া হবে আজকে নাকি উপোস করে থাকতে হবে? কায়নাত চুপচাপ বসা থেকে উঠে আমিরকে অনুসরণ করে খাবার টেবিলে আসলো। তারপর একে একে সব খাবার সার্ভ করতে থাকলো। হঠাৎ আমিরের চোখ গেল ইলিশ মাছের ডিম ভাজার দিকে। আমির ছো মেরে সবার আগে ইলিশ মাছের ডিম ভাজাটা নিল, কিন্তু নিয়েই দেখলো ডিম ভাজাটা অনেকটা আজকে অন্যরকম হয়েছে, একটু বেশি কড়া ভাজা। আমির চোখ তুলে কায়নাতের দিকে তাকালো। কায়নাত নিচের দিকে তাকিয়ে আছে মাথা নত করে। আমির বুঝতে পারল ইলিশ মাছের ডিম ভাজা আজকে তার সহধর্মিনী করেছে। তাই আমির কোনো বাক্য ব্যয় না করে পোড়া পোড়া ডিম ভাজিটাই প্লেটে সবার আগে তুলে নিল। এমন সময় কায়নাত বলে উঠল। এটা হয়তো একটু বেশি পুড়ে গিয়েছে, ভালো না লাগলে অন্য কিছু নিন প্লিজ। আমির কায়নাতের দিকে তাকিয়ে বলল। না, আজকে আমি এটা দিয়েই খাবো। আমির আজ সত্যি সত্যি অন্য কিছু দিয়ে খেলো না, পোড়া পোড়া ইলিশ মাছের ডিম ভাজা দিয়েই সবগুলো ভাত খেয়ে শেষ করলো। কায়নাতও আমিরের সাথে একসাথে খেয়ে দিয়ে উঠল। হাত ধুয়ে যাওয়ার সময় আমির বলল। আমার জন্য উপরে 1 কাপ কফি নিয়ে এসো। বলেই আবার থেমে তাকালো কায়নাথের দিকে, তারপর আস্তে আস্তে বলল। তুমি কি কফি বানাতে পারো? কায়নাথ বলল। জি পারি। আমির যেতে যেতে বলল। 2 কাপ কফি নিয়ে উপরে আসবে, কুইক। বলেই সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল আমির। এইদিকে কায়নাত কফি বানিয়ে ট্রেতে করে ওপরের দিকে নিয়ে যেতে গেল। রুমের সামনে এসে দরজায় নক করলো কায়নাত। নক করার শব্দ শুনে আমির বলে উঠল।
তোমাকে ভিতরে আসতে হলে নক করে আসতে হবে না। যে কোনো সময় যে কোনো অবস্থায় তুমি ভেতরে ঢুকতে পারো। কায়নাত ধীরে ধীরে কফি নিয়ে ভেতরে ঢুকলো। আমি ট্রে থেকে এক মগ কফি নিয়ে বারান্দায় যেতে যেতে বলল। তুমি আসো আমার সাথে। কায়নাত আমিরকে অনুসরণ করে বারান্দায় দাঁড়ালো। বেশ কিছুক্ষণ হলো দুজন একসাথে কফি খাচ্ছে এবং এটা ওটা নিয়ে কথা বলছে। কলেজের ব্যাপারে, লেখাপড়ার ব্যাপারে, কোন সাবজেক্ট নিয়ে পড়তে চায় সব ব্যাপারে কথা বলছে। হঠাৎ আমিরের মোবাইলে একটা ফোন এলো। আমির ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কে কথা বলছে বোঝা গেল না, তবে আমির ওর জবাবে বলল। হ্যাঁ নিশা, বলো। কায়নাত চট করে তাকালো আমিরের দিকে। আমির কথা বলছে আর চোখে কায়নাতকে দেখছে। আমির বলল। প্রেজেন্টেশনের সব কিছু আমি রেডি করে দিয়ে এসেছিলাম। তোমাকে আমি আবারও ইমেল করেছি। বাকি কাজগুলো তুমি দেখে নিও, কেমন? বলেই কথা শেষ করে ফোনটা রাখলো আমির। ফোন রেখে কায়নাতের দিকে তাকিয়ে বলল। যেমন ভাবনার মতো কোনো সম্পর্ক নেই, জাস্ট কলিগ। কায়নাত জবাবে বলল। আমি কিছু ভাবিনি। আমির কায়নাতের থেকে তাকিয়ে বলল। সত্যি? তোমার চোখ তো অন্য কিছু বলছিল। কায়নাত জবাবে বলল। কি বলছিল? তোমার চোখ বলছিল জানতে চায় মেয়েটিকে, আমার স্বামীর সাথে এই মেয়েটার কী সম্পর্ক। বলেই হাসলো আমির। কায়নাত বলল। মোটেও না, আমার কিচ্ছু যায় আসে না কে ফোন করেছে। আমির হাসি থামিয়ে কড়া চোখে তাকালো কায়নাতের দিকে। তারপর একটু একটু এগিয়ে এসে কায়নাতকে হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে এসে বলল। কিছু যে আসে না, শিওর তো? এ কথা বলেই ধীরে ধীরে কায়নাতের আরেকটু ঘনিষ্ঠ হয়ে কানে ফিসফিস করে বলল। কফিটা তেমন একটা মিষ্টি হয়নি, একটু মিষ্টি দরকার। বলেই কায়নাতের দুই গালে ছোট্ট দুইটা চুমু খেলো আমির। কায়নাতের দুই গালে আলতো করে দুইটা চুমু খেয়ে কায়নাতের দিকে তাকালো আমির। দেখলো কায়নাত চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমির জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কায়নাতের তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। আমিরকে আজ কায়নাতের ঠোঁট দুটো বড্ড টানছে। আমির নিজের সংযম হারালো, এগিয়ে গেল কায়নাতের ঠোঁটের দিকে। আমির আর কায়নাতের ঠোঁট ছুঁই ছুঁই ভাব। ঠিক এমন সময় দরজায় নক করার শব্দে কেঁপে উঠল আমির। কায়নাতকে ছেড়ে দিতেই কায়নাত ছিটকে দূরে সরে গেল। কায়নাতকে কিছুক্ষণ ধাতস্থ হওয়ার সময় দিয়ে আমির জিজ্ঞেস করল। কে? দরজার ওপাশ থেকে শব্দ এলো। ভাইজান আমি, দরজাটা একটু খুলুন। আমির এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলো শেফালি দাঁড়িয়ে আছে। আমির বলল। কি হয়েছে শেফালি? শেফালি বলল। ভাইজান, খালা আমার প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, একটু যদি দেখিয়ে দিতেন কোন ওষুধটা। আমির পিছন দিকে তাকিয়ে দেখলো কায়নাত আগের চেয়ে একটু নর্মাল হয়েছে। তাই দরজার পাল্লা পুরো খুলে দিয়ে শেফালিকে ঔষধ দেখিয়ে দিতে লাগলো আমির। শেফালি চলে যেতেই আমির দরজা লাগিয়ে দিয়ে চোখের ওপর এক হাত দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল, যেন কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে। এদিকে কায়নাতের হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে। কিভাবে যে লোকটার পাশে ঘুমাবে ভাবতেই হাত পা কেঁপে উঠছে কায়নাতের। কায়নাত ধীর পায়ে হেঁটে হেঁটে বেড সাইডে এক পাশে গিয়ে চুপটি মেরে গুটিসুটি হয়ে শুয়ে রইল। এদিকে আমিরকে অপর থেকে নর্মাল মনে হলেও ভিতরে ভিতরে যেন টর্নেডো বয়ে যাচ্ছে, ভেঙ্গে চুরে শেষ করে দিচ্ছে। কিন্তু বাহির থেকে দেখে বোঝার উপায় নেই। এভাবে কেটে গেল বেশ কিছু সময়। আমির নিজের সাথে নিজে যুদ্ধ করছে। কায়নাত? ভরাট পুরুষালী কণ্ঠে ডাকলো আমির। ডাক শুনে অন্তরাত্মা কেঁপে উঠল কায়নাতের। হুম। কাপা কাপা কণ্ঠে জবাব দিল কায়নাত। ঘোর লাগা কণ্ঠে আমির বলল। Can I kiss you one more time? Please? I cannot control myself anymore. কায়নাত চুপ হয়ে গেল, মুখ দিয়ে যেন কোনো কথা বের করতে পারছে না। কায়নাতের বুকের মধ্যে ধুকপুকানি যেন বেড়ে গেল কয়েক গুণ। আমির কায়নাতের নীরবতাকে সম্মতি ধরে নিল। পিছনে ঘুরে কায়নাতের কাঁধ ধরে কায়নাতকে সোজা করে শুইয়ে দিল। আমির ধীরে ধীরে কায়নাতের ওপরে ঝুঁকে এলো। আমির তাকিয়ে রইল কায়নাতের মুখের দিকে কিছুক্ষণ। কায়নাত কোনো কথা বলছে না, চোখ দুটো বন্ধ করে আছে। ঠোঁটগুলো তিরতির করে কাঁপছে। নিঃশ্বাসের সাথে কায়নাতের বুকের উঠানামা আমিরকে অস্থির করে তুলছে। আমির চোখ সরিয়ে আবার তাকালো কায়নাতের ঠোঁটের দিকে। ঠিক গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো দেখে আমির আবার নিজের ভারসাম্য হারালো। ধীরে ধীরে কায়নাতের ঠোঁটের সাথে মিলিয়ে দিল আমির নিজের পুরুষালী রুক্ষ ঠোঁটজোড়া। ধীরে ধীরে আমির গভীর থেকে গভীরভাবে চুমু খেতে লাগলো। কায়নাতকে যেন নিঃশ্বাস নেওয়ার সময়টুকু দিচ্ছে না আমির। কায়নাত দুহাত দিয়ে খামচে ধরল আমিরের পিঠ। আমির আরও অস্থিরভাবে চুমু খেতে লাগলো কায়নাতকে, যেন জিভ দিয়ে আমির কায়নাতের সব কিছু শুষে নিতে লাগলো।
কায়নাতের শরীর মন ভেঙে আসছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কায়নাত আমিরের ঘাড়ে চুলগুলো টেনে ধরল নিজের দিকে। আমির যেন আরও আশকারা পেয়ে গেল। আমিরের হাত দুটো ধীরে ধীরে অবাধ্য হতে শুরু করলো। আমির আলতো করে কায়নাতের ঠোঁটে বাইট দিতে শুরু করলো। এদিকে আমিরের কামড়ে ধরা চুমু, অন্যদিকে আমিরের হাতের অবাধ্য বিচরণে কায়নাত যেন আর পারছে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কায়নাতের। এক পর্যায়ে আমিরের হাত গিয়ে ঠেকলো কায়নাতের মেদহীন কোমরে। আমিরের রুক্ষ হাতের অবাধ্য বিচরণ বাড়তে থাকলো। একসময় আমিরের হাত গেল কায়নাতের বুকের আঁচলে। বুক থেকে আঁচল সরাবে ঠিক এমন সময় কায়নাত কাঁপা কাঁপা হাতে আমিরের হাত ধরে ফেলল। আমির কায়নাতের ঠোঁট দুটো ছেড়ে দিয়ে কায়নাতের দিকে তাকালো উদ্ভ্রান্তের মতো, যেন কোনো জবাব চাইছে আমির। কায়নাত ধীরে ধীরে একটু একটু করে বলতে লাগলো, পিরিয়ড চলছে আমার। কথাটা শোনা মাত্রই আমির থম মেরে গেল। এক ঝটকায় কায়নাতের অপর থেকে উঠে গেল আমির। বিছানায় বসেই বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে উঠে চলে গেল ওয়াশরুমে। আমির চলে যাওয়ার সাথে সাথে কায়নাত বুকের কাপড় খামছে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো। ছটফট করছে কায়নাত। এমন কেন হচ্ছে আমার? আগে তো কখনো এমন অনুভূতি হয়নি। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাবো আমি এক্ষুনি। এদিকে ওয়াশরুমে ঢুকেই শাওয়ার অন করে দিল আমির। এক হাত দিয়ে দেওয়ালে ঘুষি মারছে আর আরেক হাত দিয়ে মাথার চুল টানছে শাওয়ারের নিচে দাঁড়িয়ে। Oh no, shit, shit, shit. বারবার একই শব্দ আওড়াচ্ছে আমির। কি করে ভুল করে ফেললাম? নিজেকে নিজে প্রশ্ন করছে আমির। আমির দীর্ঘ সময় পর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আর চোখে দেখলো কায়নাত শুয়ে আছে, তাই কায়নাতকে আর ডাকলো না। চুপচাপ রেডি হয়ে রুমের বাইরে চলে গেল। কায়নাত এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ধীরে ধীরে উঠে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে রুমে আসলো আমির। দেখলো কায়নাত এখনো গুটিসুটি মেরে শুয়ে আছে। চোখ কপালে উঠল আমিরের। সন্ধ্যা 7টা বাজছে, এখনো ঘুমোচ্ছে মেয়েটা। কি হলো হঠাৎ? কায়নাতের কাছে এগিয়ে গেল আমির। কি মনে করে যেন কপালে হাত রাখলো। দেখলো কায়নাতের ভীষণ জ্বর। সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল আমির। 10 মিনিট পর ফিরে এলো। হাতে একটা হট ওয়াটার ব্যাগ এবং কিছু ঔষধ নিয়ে আসলো। হট ওয়াটার ব্যাগটা ধীরে ধীরে কায়নাতের পেটের মধ্যে গুজে দিল আমির, যাতে একটু আরাম পায় কায়নাত। কায়নাতকে ডাকবে তার আগে একটা রুমাল ভিজিয়ে কপালে পট্টি দিয়ে দিল। এভাবে 15 মিনিট থেকে 20 মিনিট জলপট্টি দিয়ে জ্বরটা হালকা একটু কমিয়ে এনে তারপর কায়নাতকে ধীরে ধীরে ডাকলো। কায়নাত ডাক শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকালো, কিন্তু উঠে বসার শক্তি নেই তার। আমির সাহায্য করলো কায়নাতকে ধরে উঠে বসাতে। কায়নাতকে উঠিয়ে বসিয়েই একটা চিকেন স্যুপের বাটি নিয়ে কায়নাতের সামনে ধরল। স্যুপটা খাও, শরীর অনেক দুর্বল তোমার। গরম গরম স্যুপটা খেলে পেটে ব্যথা রিলিফ হবে। কায়নাত বলল, খাবো না, ভালো লাগছে না খেতে। খাবো না আমি। আমির আর খেতে বলল না। চামচে করে তুলে শুকের সামনে ধরে বলল, খাও। বাধ্য হয়ে কায়নাতকে খেতে হলো। ধীরে ধীরে সবটুকু স্যুপ শেষ করলো কায়নাত। তারপর আমির বলল, গুড গার্ল, এবার শুয়ে পড়ো আর হট ওয়াটার ব্যাগটা তলপেটে চেপে ধরে রাখবে, তাহলে ব্যথা অনেক কমে যাবে। কায়নাত চুপচাপ বাধ্য মেয়ের মতো আমিরের সব কথাই শুনল। আমির কায়নাতকে শুইয়ে দিয়ে পাতলা কম্বল টেনে দিল শরীরের ওপর। রুম থেকে বের হয়ে আমির সোজা গেল মায়ের রুমে। মায়ের রুমে গিয়ে মায়ের সাথে বসে বসে গল্প করছে আর আবির ভাইয়ার ব্যাপারে কিছু জরুরি কথা বলছে আমির। ভাইয়ার পেনশনের টাকা তোমাদের দুজনের নামে নমিনি করে দিয়ে এসছে। এখন থেকে মান্থলি তোমাদের ওইখানে থেকে টাকা আসবে, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব সংসারে যা যা প্রয়োজন তার সবটা করার। ভাইজানের এই টাকা তোমাদের হাত দেওয়ার ইনশাল্লাহ কোনো প্রয়োজন হবে না, ওটা ব্যাংকে রেখে দিও। আমিরের বাবা চুপচাপ বসে রইলেন। একবার স্ট্রোক করেছিলেন। স্ট্রোক করার পর কথা খুব কম বলেন তিনি। আমিরের মা কান্না করে দিল। কি থেকে কি হয়ে গেল বাবা? আমার ছেলেটার জীবন কি এতটুকুই ছিল? এর জন্যই কি বুকের দুধ খাইয়ে তিলে তিলে আমি ওকে এত বড় করেছিলাম? বলে কান্নায় ভেঙে পড়লেন আমিরের মা। আমির চুপচাপ মাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ধৈর্য ধরো মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি উত্তম পরিকল্পনাকারী, হয়তো আল্লাহ এর মধ্যে আমাদের কল্যাণ লিখে রেখেছেন। তারপর কিছুক্ষণ থেমে বলল, কায়নাতের শরীর অসুস্থ মা, জ্বর এসেছে। আমি মাথায় পানি পট্টি দিয়েছি এবং শুধু খাইয়ে দিয়েছি। যদি রাতে আবার বাড়ে
তাহলে হয়তো তোমাকে রাখতে হতে পারে। তাই তুমি এখন শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। তোমার ঘুমের দরকার। তোমার শরীরটা তো বেশি ভালো নেই আম্মা। তারপর আমির মাকে বলে একটু বাইরে বের হলো। ফার্মেসি থেকে 1 বছরের জন্য যাবতীয় যা যা প্রয়োজন, প্যাড থেকে শুরু করে পেট ব্যথার ঔষধ, জ্বরের ঔষধ সব কিছু এনে আলমারিতে গুছিয়ে রাখলো আমির, যাতে আমির না থাকলে এগুলো কিনতে কায়নাতকে একা বাইরে যেতে না হয়। ঘড়িতে টাইম দেখলো, রাত 10টা বাজে। আমির এগিয়ে গেল কায়নাতের কাছে। কায়নাতকে হালকা একটু ডাক দিতেই কায়নাত চোখ মেলে তাকালো, তারপর বলল, ওঠো, রাতে ডিনার করে ওষুধ খেয়ে তারপর ঘুমাবে। খাবো না আমি। ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল কায়নাত। আমির বলল, এসব ভোজং কাজ হবে না, ওঠো এখন। উঠে খাবার আর মেডিসিন খেয়ে তারপর ঘুমাবে। অজ্ঞতা বাধ্য মেয়ের মতো উঠে খাবার খেয়ে ঔষধ খেতে হলো কায়নাতকে। তারপর কায়নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমির বলল, আর 5 দিন পর আমার ফ্লাইট। 10 দিন পর যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসিয়াল কাজে একটা প্রেজেন্টেশনের ঝামেলা হওয়ায় আমাকে একটু আগে যেতে হবে। বুঝতেই পারছো, জব রিলেটেড অফিসিয়াল ম্যাটার, তাই না গিয়ে উপায় নেই। কথাটা শুনেই কায়নাত চট করে উঠে তাকালো আমিরের দিকে। চেয়ে আছে কায়নাত আমিরের দিকে, কিন্তু মুখে কোনো শব্দ পর্যন্ত নেই। আবেগগুলো, অভিমানগুলো যেন দলা পাকিয়ে গলা দিয়ে বের হতে চাচ্ছে, কিন্তু কোথাও যেন আটকে গিয়েছে শব্দগুলো। এভাবে কেটে গেল 3 দিন। আমিরের আমেরিকা ফের যাওয়ার মাত্র আর 2 দিন বাকি আছে। এদিকে আমিরের মা কি রান্না করবে, কি খাওয়াবে, এই করতে করতে ওনার দিন পার হয়ে যাচ্ছে। ছেলে আবার 2-1 বছর পর আসবে বাংলাদেশে। কতদিন ছেলেটা তার হাতের রান্না খাবে না? এগুলো ভাবতে ভাবতেই সারাদিন রাত উনি রান্নাঘরে পার করছেন। যাওয়ার সময় ছেলেকে মাংস কষা করে দেবে, খুব পছন্দ আমিরের। আচার তৈরি করেছে, খিচুড়ির সাথে আচার খেতে আমিরের খুব পছন্দ। এদিকে কায়নাতের জ্বর কমে গেলেও পিরিয়ডের কারণে শারীরিকভাবে একটু অসুস্থ, বেশি কাজ টাজ করতে পারছে না। শাশুড়ির সাথে হাতে হাতে যতটুকু পারছে সাহায্য করছে। কেন যেন কায়নাতের মন তেমন একটা ভালো নেই। খুব খারাপ লাগছে হঠাৎ করে। মানুষটা চলে যাবে ভাবতেই কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। 2 দিন পর আর আমিরকে দেখবে না ভাবতেই কেমন যেন অদ্ভুত এক অনুভূতি খেলে যাচ্ছে কায়নাতের মনে। এদিকে বারবার সাইরা ভাবির শেখানো কথাগুলো মনে পড়ছে কায়নাতের। বিদেশের মাটিতে একা একা থাকবে, যদি কায়নাতকে ভুলে যায়, যদি বাংলাদেশে ফিরতে না চায়। আমির বাসায় নেই, গিয়েছে 2 দিন পরে টিকিট কনফার্ম করতে, ফিরবে রাতে। তাই আমিরের জন্য ভালো মন্দ আমিরের পছন্দ অনুযায়ী রান্না করছে শাশুড়ি আর বউ মিলে। আমিরের মা সেলিনা বেগম বললেন, এখানে কাজ শেষ হয়ে গেলে একটু পরে রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে সারাক্ষণ আমিরের সাথে সাথে থাকবি। 2 দিন পর আমার ছেলেটা চলে যাবে, তারপর কবে না কবে ফিরবে তার ঠিক নেই। যা, গিয়ে গোসল করে ফ্রেশ হ। আর শোন, শাড়ি পরবি আর একটু পরিপাটি হয়ে থাকবি। শাশুড়ি মা বলেছেন যে কয়দিন আমির আছে সেই কদিন শাড়ি পরে থাকতে। কিন্তু সমস্যা হচ্ছে কায়নাত মোটামুটি যাও শাড়ি পরতে পারে, ওয়াশরুমের ভেতরে কায়নাত শাড়ি পরতে পারে না। আজকেও আমির বাসায় নেই ভেবে গোসল করে পেটিকোট এবং ব্লাউজ পরে শাড়িটা কোনোমতে পেঁচিয়ে রুমে আসতেই চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল কায়নাতের। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আমিরের শার্ট খোলা, খালি গায়ে আছে শুধু একটা ব্ল্যাক প্যান্ট পরে বিছানার ওপর হাঁটু ঝুলিয়ে চিত হয়ে শুয়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে আমির ঘাড় উঁচু করে তাকালো সেদিকে। দেখেই থম মেরে গেল। কায়নাত শুধু পেটিকোট এবং ব্লাউজ পরে শাড়িটা কোনোমতে হাতে নিয়ে গায়ে একটু পেঁচিয়ে এসেছে। ফর্সা মেদহীন কোমর উন্মুক্ত হয়ে আছে, বুকে কোনোমতে কাপড়টা ঝুলে আছে। হলুদ রং কারো ওপর এত সুন্দর লাগতে পারে কায়নাতকে না দেখলে যেন বুঝতেই পারতো না আমির। আমির আবারও বিছানায় ধপ করে শুয়ে পড়ল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে পারছে না আমির। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমির, আর মাথার চুল টানছে, কিন্তু চোখ তুলে আর কায়নাতের দিকে তাকাচ্ছে না। এদিকে কায়নাত লজ্জায় ঘুরে আয়নার দিকে তাকিয়ে কোনোমতে শাড়ি পরার চেষ্টা করছে। মনে মনে ভাবছে কেন রুমের দরজাটা লাগিয়ে নিল না। তাড়াহুড়োয় শাড়ি পরতে পারছে না কায়নাত, হাত থেকে বারবার খসে পড়ে যাচ্ছে শাড়ি, কোনোভাবেই পরতে পারছে না কায়নাত। আমির আর চোখে দেখছে সব। বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠল আমির, হেঁটে এসে দাঁড়ালো কায়নাতের সামনে। কায়নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, দাও, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি তোমাকে।
বলেই কায়নাতের হাত থেকে শাড়ি নিয়ে আঁচলটা কায়নাতের বুকে দিয়ে দিল। তারপর কুচি করে ভাঁজ করে কায়নাতের দিকে বাড়িয়ে ধরল। কায়নাথের যেন কোনো হুঁশ নেই, হাঁ করে তাকিয়ে আছে আমিরের দিকে। আমির কিছুক্ষণ চেয়ে থেকে কুচিগুলো নিয়ে হাঁটু ভেঙে বসে উন্মুক্ত কোমরে হাত দিয়ে ধরে পেটে গুজে দিল। আমিরের হাতের আঙ্গুলের পেটের নিম্নাংশে স্পর্শ করতেই কায়নাত ছিটকে দূরে সরে গেল। কুচিতে টান লেগে ঝরঝর করে সব পড়ে গেল। উন্মুক্ত হয়ে গেল কায়নাতের কোমর আর পেট। আমিরের গরম নিঃশ্বাস পড়ছে কায়নাতের পেটে। কায়নাত মমের মতো গলে যাচ্ছে। আমির জোরে জোরে শ্বাস নিচ্ছে। সময় যেন থমকে গেছে। আমির এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে কায়নাতের পেটের তিলটার দিকে। কায়নাতের নাভির কাছে তিলটা আমিরকে খুব টানছে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে কায়নাতের তিলটাতে নিজের ঠোঁট দাবিয়ে চুমু খেলো আমির। কায়নাত কেঁপে উঠল। আমির 2 হাত দিয়ে কায়নাতের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে এনে পেটে নাক গুজে দিল। নাক ঘষে ঘষে চুমু খাচ্ছে আলতো করে বারংবার। কায়নাত ছটফট করছে। এক পর্যায়ে না পেরে আমিরের ঘাড়ের চুল শক্ত করে চেপে ধরল নিজের পেটের সাথে। আমির ছোট ছোট করে উষ্ণ চুমু খাচ্ছে বারবার কায়নাতের পেটে, নাভিতে। একটু একটু করে কামড় দিচ্ছে কায়নাতের নাভি তিলের ওপর। কায়নাত ছটফট করছে আমিরের দেহ বন্ধন থেকে মুক্তির জন্য, কিন্তু পারছে না। আমির কায়নাতের নাভির তিলটাতে দাঁত দিয়ে জোরে একটা কামড় বসালো। কায়নাত চিৎকার করে উঠল। আমির ধীরে ধীরে কায়নাতের জায়গায় আলতো করে চুমু খেয়ে খেতে খেতে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার অনেক কষ্ট হচ্ছে কায়নাত, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমির উঠে দাঁড়ালো, শাড়িটা হাতে নিয়ে বলল, আর 2 দিন আছে, এখন থেকে শাড়ি পরতে হবে না। মা পরতে বললে বলবে আমি না করেছি, কেমন? কথা বলেই শাড়ি নিয়ে আলমারিতে রেখে কায়নাতের জন্য একটা 3 পিস নিয়ে আসলো আমির। তারপর কায়নাতকে ওয়াশরুমে পাঠিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো। কায়নাত ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলো। এসে দেখলো আমির রুমে নেই। সারা রুম বারান্দা কোথাও খুঁজে আমিরকে পাওয়া গেল না। কায়নাত চুপচাপ মন খারাপ করে বসে রইল। আমির ছাদে গিয়ে সিগারেট ধরালো। একটার পর একটা সিগারেট খাচ্ছে আমির। এমনি আমির তেমন একটা সিগারেট খায় না। মাঝে মধ্যে যখন কাজের প্রেশার বা কোনোভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তখন সিগারেট খায়। আজ আমির নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না, তাই সিগারেট ধরালো। ঠিক 1 ঘন্টা পর ছাদ থেকে নামলো আমির। নেমে সোজা ডাইনিং টেবিলে খাওয়ার জন্য গেল। তার মা শখ করে কত ধরনের রান্না করেছে, সবগুলো একটু হলেও চেখে দেখতে হবে আমিরকে। তাই সময় নষ্ট করে লাভ নেই। আর 2 দিন পর চলে যাবে, কখন না কখন ফিরবে। মায়ের শরীরটা আজকাল ভালো থাকে না, যেতে মন চাইছে না আমিরের। তবুও স্টাডি এখনও কমপ্লিট হয়নি, তাই যেতে হবে। খেতে বসে মার সাথে কথা বলছে আমির। এমন সময় ওপর থেকে নামছে কায়নাত। আমির কায়নাতের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, এসো খেতে বসো। কায়নাত আমিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভয়ে ভয়ে খেতে বসলো। বারবার ঘুরে ঘুরে আমিরের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, উনি কি রাগ করেছেন আমার উপর? তা না হলে আমার সাথে এতক্ষণ কথা বলেননি কেন? উনি নিশ্চয়ই রাগ করেছেন, তাই তো রুমে আসেননি। ভাবতে ভাবতেই একটু একটু করে খাবার খাচ্ছে কায়নাত। আমির সব কিছু খেয়াল করেছে, কিন্তু মা সামনে আছে তাই কিছু বলছে না। আমির হালকা কেশে গলা পরিষ্কার করে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, আমি তো 2 দিন পর চলে যাচ্ছি। কালকের দিনটাই শুধু আছে, তোমার শরীরের যত্ন নিও। অযথা টেনশন করে প্রেশারটা বাড়িও না, কেমন? এখানে আমি থাকবো না। এমনি তোমাদের জন্য অনেক টেনশন হচ্ছে। কায়নাতকে কলেজে ভর্তি করে দিয়ে গেলাম, ওর যাতায়াতে যেন সমস্যা না হয়, তাই কাছের কলেজে ভর্তি করিয়েছে। আমির তারপর পকেট থেকে নিজের আইফোনটা বের করে টেবিলে রাখল। কায়নাতের দিকে এগিয়ে দিয়ে বলল, এই মোবাইলটা ইউজ করবে, কখনো কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে নক করবে। মোবাইল আমি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এফবি অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম সব কিছু ইনক্লুড করে দিয়েছে। তোমার জন্য এফবি অ্যাকাউন্ট খুলে দিয়েছে, ঘরে গিয়ে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। মোবাইলটা মূলত আমির আমেরিকায় যেটা ব্যবহার করত সেটাই। আর আমির নিয়ে গেল আবিরের মোবাইলটা, যেটা তার বড় ভাই বেঁচে থাকতে ইউজ করত। একটু পুরনো মোবাইল, তাই আমিরের নতুন আইফোনটা কায়নাতকে দিয়ে গেল। রুমে এসে আমির কায়নাতকে সব বুঝিয়ে দেওয়ার জন্য কাছে ডাকলে কায়নাত এসে বলল, আমাকে পুরাতনটাই দিলেই হতো। আমার তো নতুনটা দরকার। আমি তো সারাদিন বাসায় থাকবো।
আমির বলল, আমি আমেরিকায় গিয়ে আবার কিনে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি এটা ইউজ করো। এখানে এসো, তোমাকে সব বুঝিয়ে দিচ্ছে। এরপর আমির একে একে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে দিল, কয়েকটা ফ্রেন্ড বানিয়ে দিল, অবশ্যই পরিবারের সদস্যরা। আমির নিজের সাথে ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে দিল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ইউজ করতে হয় বুঝিয়ে দিল এবং সাথে সাথে এটাও বুঝিয়ে বলল, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ছবি আপলোড করা করবে না, আর অন্য কারো ছবিতে বা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবে না, এবং অপরিচিত কাউকে অ্যাড করবে না। আর ছেলেদের ফেসবুক অ্যাড করবে না, অপরিচিত কাউকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে না, কেমন? আরও ইত্যাদি ইত্যাদি। কায়নাত একে একে আমিরের কাছ থেকে সব কিছু বুঝে নিল, বুঝে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে সব কিছু করে দেখালো যে অনুযায়ী আমির বলেছে। এক পর্যায়ে আমির বলল, যাও এক মগ কফি নিয়ে আসো, ঘর ব্যথা করছে। কায়নাত উঠে চুপচাপ কফি আনতে চলে গেল। কফি এনে দাঁড়িয়ে রইল আমিরের কাছে। আমিরের চোখ দুটো লেগে এসেছে, এজন্য ভয়ে আর কায়নাত ডাকছে না। কিছুক্ষণ পর আমির নিজেই উঠে গেল, বলল, কতক্ষণ ধরে দাঁড়িয়েছ? কায়নাত বলল, এই তো কিছুক্ষণ। তাহলে ডাকলে না কেন? আমি ভাবলাম ডাকলে যদি আপনি রাগ করেন, কত কষ্ট করে ঘুমিয়েছেন। সম্পর্কের মধ্যে কোনো জড়তা রেখো না কায়নাত। তুমি আমাকে যখন তখন ডাকতে পারো, কোনো সমস্যা নেই। আমি কখনোই রাগ করবো না। বলেই কায়নাতের হাত ধরে আমির নিজের পাশে বসালো। তারপর বলল, কফিটা তো ঠান্ডা হয়ে গিয়েছে, কফিটা না হয় স্কিপ করে, কি বলো? বলেই কায়নাতের কোলে মাথা রেখে শুয়ে বলল, মাথার চুলগুলো একটু টেনে দিবে, ব্যথা করছিল খুব। মাথা ব্যথা তো করবেই, কারণ আমির আজ প্রচুর সিগারেট খেয়েছে, যা আমিরের অভ্যাসে নেই, তাই আমিরের মাথা ব্যথা করছে। কায়নাত ধীরে ধীরে আমিরের চুলের ভাঁজে ভাঁজে নিজের চিকন আঙ্গুলগুলো বুলিয়ে দিতে লাগলো। আমিরও পরম আবেশে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো কায়নাত এখনও মাথায় চুল টানছে। আমির হঠাৎ করে ঘুরে কায়নাতের কোমর ধরে জড়িয়ে শুয়ে পড়ল। গান গাইতে পারো কায়নাত? একটা গান শোনাবে? কায়নাতের দেহ মন ঝাঁকি দিয়ে উঠল। আমিরের গরম নিঃশ্বাস নিজের পেটে অনুভব করতেই শরীর শিরশিরিয়ে উঠল কায়নাতের কেমন জানি। আমির বলল, কি হলো, গান গাইতে পারো না? আচ্ছা, তাহলে আমার সাথে কথা বলো। তোমার কোন রং পছন্দ? সব থেকে বেশি তুমি কি করতে ভালোবাসো? তোমার কোন খাবারটা অনেক প্রিয়? আচ্ছা, তোমার কোন ফুলটা বেশি ভালো লাগে বলো তো আমাকে। একে একে এতগুলো প্রশ্ন করলো আমির। কায়নাত মুচকি হেসে বলল, কাঠগোলাপ আমার ভালো লাগে, হলুদ রং আমার ভীষণ প্রিয়, অবসরে বাগানের কাজ করতে ভালো লাগে। আমি সব খাবারই মজা করে খাই। চাইনিজ খাবার ভালো লাগে, তবে বিদেশি খাবার বেশি পছন্দ আমার। আমির বলল। আমার কি ভালো লাগে জানো? কায়নাত হেসে বলল, ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার খুব পছন্দ। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, কষা মাংস, ভর্তা, পায়েস, আরও অনেক কিছু, সব জানি। আমির জানতে চাইল। আমাকে তোমার কেমন লাগে কায়নাত? আমিরের প্রশ্নে থমকে গেল কায়নাত। হাত দুটো আপনা আপনি থেমে গেল। আমিরের যাওয়ার বাকি আছে মাত্র একদিন। আজকে আমির প্ল্যান করেছে মাকে এবং কায়নাতকে নিয়ে একটু ঘুরতে বের হবে, তারপর শপিংয়ে যাবে। তাদের কিছু কেনাকাটা দরকার। আমির না থাকলে যেন সমস্যা না হয়, তাই একেবারে সব কিছু কিনে দিয়ে যেতে চাচ্ছে আমির। আজকে দুপুরে রান্না করে সময় নষ্ট করতে নিষেধ করেছে আমির। বাইরে থেকে খাবার অর্ডার করেছে বাবার জন্য এবং নিজেরা শপিং করার সময় বাইরে থেকে খেয়ে নেবে, এমন প্ল্যান করে বের হয়েছে। প্রথমেই গেল শপিং সেন্টারে। মায়ের জন্য 5টা সুতি শাড়ি, 3টে বোরকা, 3 জোড়া স্যান্ডেল এবং 5টা হিজাব কিনল আমির। বাবার জন্য 4টা সুতি পাঞ্জাবি, 4টা লুঙ্গি ও 3 জোড়া স্যান্ডেল কিনল। এরপর আরও বাকি কিছু লাগলে বোনের জামাই রাফিদকে বলে দিয়েছে ও যেন একটু সাহায্য করে, যাতে মা বা কায়নাতকে বের হতে না হয়। এরপর রেস্টুরেন্টে লাঞ্চ শেষ করে মাকে সিএনজি করে বাসায় পাঠিয়ে দিল আমির, কারণ বাবা বাসায় একা এবং উনি শারীরিকভাবে অসুস্থ। বেশিক্ষণ বাসায় একা রাখা ঠিক হবে না, তাই পাঠিয়ে দিল। মাকে পাঠিয়ে দিয়ে কায়নাতকে নিয়ে আবার শপিং সেন্টারে ঢুকলো আমির। এরপর একে একে কায়নাতের জন্য 8টা 3 পিস, 5টা শাড়ি, 4টা বোরখা, 5টা পার্টি হিজাব, 4টা রেগুলার সুতি হিজাব কলেজে পড়ে যাওয়ার জন্য। যেহেতু কলেজে যাবে তাই 5 জোড়া জুতা কিনল। কলেজের ইউনিফর্ম বানাতে দিয়েছে, টেইলার্স নিজে বাসায় গিয়ে দিয়ে আসবে, তাই অ্যাড্রেস দিয়ে দিল।
শপিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজলো। এর মধ্যে মা এলো রুমের বাইরে, নক করলো। আমির দরজা খুলে দেখলো মা একটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। কায়নাত জিজ্ঞেস করলো, কিসের পার্সেল এটা? আমির বলল, আমি অর্ডার করেছি, এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে। বলেই মার হাত থেকে পার্সেলটা নিল। মাকে বসতে বলে বলল, না বাবা, এখন বসবো না, রান্নাঘরে কাজ আছে কিছু। আমির জিজ্ঞেস করলো। কি কাজ আম্মা? জবাবে আমিরের মা বললেন, একটু খিচুড়ি চড়িয়েছি, আর তোর প্রিয় ইলিশ মাছ ভাজা ও বেগুন ভাজা করেছিলাম, আর কিছু না। ফ্রেশ হয়ে নিচে খেয়ে যা বাবা। বলেই মা চলে গেলেন। এদিকে সপ্তদশী কায়নাতের শিশুসুলভ আচরণ বারবার জিজ্ঞেস করছে। পার্সেলের ভেতরে কি আছে? কি অর্ডার করেছেন? বাধ্য হয়ে আমির পার্সেলটা কায়নাতের হাতে দিয়ে ওয়াশরুমের ভেতরে চলে গেল। কায়নাত নিজের আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। হঠাৎ কায়নাতের চক্ষু চড়ক গাছ। আল্লাহ, এইসব কি কি অর্ডার করেছে এই লোকটা? কায়নাত চোখ এদিক ওদিক ঘুরিয়ে দেখলো আমির এখনও ওয়াশরুম থেকে বের হয়নি। আর একটু আগ্রহ হলো, জিনিসটা হাতে নিয়ে সাইজ দেখলো ও। ইস, লোকটা কি করে জানলো 34 সাইজের ইনার পরি আমি? লজ্জায় আবার প্যাকেটটা আগের মতো করে রাখার চেষ্টা করার সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। কায়নাত থতমত খেয়ে গেল। ভয় এবং লজ্জায় হাত থেকে পার্সেলটা পড়ে গেল এবং সবগুলো বিভিন্ন রঙের ইনার একেবারে বাইরে পড়ে ছড়িয়ে ছিটিয়ে রইল। আমির একবার কায়নাতকে দেখছে, একবার নিচে তাকাচ্ছে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আরেকটু অপেক্ষা করতে, আমি নিজে দেখাতাম তোমাকে। বলেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগলো আমির। চুল আঁচড়ানো শেষে আমির একটা ব্ল্যাক টি শার্ট পরে কায়নাতের সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, সাইজ ঠিক আছে? কায়নাত লজ্জায় কুঁকড়ে রইল, মনে হয় দম নিতে ভুলে যাচ্ছে। আমির আর ঘাটল না কায়নাতকে, তাই নিচু হয়ে একটা একটা করে ইনার বক্সে তুলে রেখে তারপর আলমারিতে রেখে দিল। আমির কায়নাতকে বলল, আমি একটু ছাদে যাচ্ছি, ইম্পর্টেন্ট কিছু ফোন কল করতে হবে, একটু বড় চেক করে নিও সাইজ ঠিক আছে নাকি, নাহলে আবার ফেরত পাঠাতে হবে, সময় আছে মাত্র 1 দিন। বলেই মোবাইলটা হাতে নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো আমির। আমিরের আসল উদ্দেশ্য কায়নাতকে একটু রিল্যাক্স হতে দেওয়া। মেয়েটা আসলে এসবের সাথে অভ্যস্ত নয়, আর যেহেতু আমির আর 1 দিন আছে, তাই লজ্জাটা ভাঙাতে চাইল না। থাক না কিছু লজ্জা, সময়ের সাথে সাথে ভাঙলে সেটার আনন্দ অন্যরকম। তাই আমির ছাদের উদ্দেশ্যে চলে গেল। যেতে যেতে গলা উঁচু করে বলে গেল, পারলে 1 মগ কফি নিয়ে ছাদে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর মাকে বলো রাতের খাবার একটু পরে খাবো, এখন আর ক্ষুধা নেই। বলেই দরজা ফিরিয়ে দিয়ে চলে গেল আমির। কায়নাত এতক্ষণে একটু দম ছাড়ল, রিল্যাক্স হলো, চোখ তুলে তাকালো আলমারির দিকে। কায়নাত আলমারির কাছে না গিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। কফি বানাতে বানাতে শাশুড়ি মাকে বলল, উনি একটু পরে খাবেন মা, কফি খেয়েছেন ছাদে। তাই ছাদে 2 মগ কফি বানিয়ে নিয়ে চলে গেল কায়নাত। আমিরের মা কায়নাতের দিকে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসলেন। দরজার সামনে ছাদে পা রাখবে এমন সময় শুনতে পেল ফোনে কারো সাথে কথা বলছে আমির। বিয়েটা অপ্রত্যাশিত ছিল, সিচুয়েশন এমন ছিল বিয়ে না করে কোনো উপায় ছিল না। নাহলে তুমি তো জানো এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। প্রতিষ্ঠিত হয়ে আমার যে স্বপ্ন সেটা পূরণ করে হয়তো বিয়ে করতাম, কিন্তু যাই হোক বিয়েটা হয়েছে, এটাই বড় কথা। আমি সর্বাত্মক চেষ্টা করছি মানিয়ে নেওয়ার। আরও কিছু বলবে তার আগেই ঘাড় ঘুরিয়ে দেখলো কায়নাত দাঁড়িয়ে আছে। আমির ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে বলল, এসো। কায়নাত আমিরের ডাকে সম্বিত ফিরে পেল। জি। তারপর জি বলে প্রবেশ করলো ছাদে এবং আমিরের হাতে কফির মগ দিল। তারপর নিজের কফিটাও আস্তে আস্তে চুমুক দিয়ে খেলো কায়নাত। তারপর যখন নিচে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমির কায়নাতের হাত চেপে ধরে বলল, চলে যাচ্ছে কেন? কায়নাত বলল, নিচে রান্নাঘরে যাই মা, মা একা কাজ করছেন তো। আমার সাথে দাঁড়াও, এখন নিচে যেতে হবে না, মার কাজ প্রায় শেষ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কায়নাত চুপ করে রইল, ওপরের দিকে আর তাকালো না। তার ছোট্ট মনে এতটুকু বুঝতে পারল না আমিরের কথাগুলোর অর্থটা কি হতে পারে। ও শুধু এতটুকুই বুঝল আমির বিয়েটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, ওকে বিয়েটা করতে চায়নি। কায়নাত চুপচাপ আমিরের পাশে দাঁড়িয়ে রইল। আমির অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ ঘাড় ঘুরিয়ে কায়নাতের দিকে তাকালো, দেখলো কায়নাত এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো রা নেই। কিছু বলবে না? জানতে চাইল আমির। কায়নাত মাথা তুলে তাকালো আমিরের দিকে, তারপর চোখ নামিয়ে বলল, জি কি বলবো? আপনি বলুন, আমি শুনছি। আমির বাম হাত দিয়ে কায়নাতের ডান হাতটা ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল। আমাকে কি মেনে নিতে পারছো না কায়নাত? কায়নাত আমিরের প্রশ্ন শুনে অবাক হয়ে গেল, অবাক নয়নে জিজ্ঞেস করল। জি এমন কথা কেন বলছেন? আমির আক্ষেপ নিয়ে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো কায়নাত। আমাকে কিছু বলার বা জানার কিছু নেই তোমার? কায়নাত বলল, জি আপনি এমন কেন বলছেন? আমি তো আপনার সব প্রশ্নের জবাব দিচ্ছি। অভিমানী কণ্ঠে বলল আমির। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি শুধু জবাব দেওয়া নেওয়ার? কিছুক্ষণ থেমে আমির বলল, আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না তোমার? আমার চোখে তাকাতে ইচ্ছে করে না? আমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে না? আমার সান্নিধ্য পেতে ইচ্ছে করে না তোমার? কায়নাতের বুকের মধ্যে ধুকপুকানি যেন বেড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস যেন থমকে গেছে। কায়নাতের বুকের ভেতর আবেগগুলো দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে কায়নাতের। আমির কিছুক্ষণ জবাবের অপেক্ষা করলো, কিন্তু কায়নাত নিশ্চুপ রইল। আমির হাল ছেড়ে দিল, আকাশের দিকে তাকিয়ে রইল। আমির কিছুক্ষণ চুপ থেকে বাম হাত দিয়ে কায়নাতের ডান হাত ধরে হেঁটে হেঁটে ছাদের কার্নিশে পর্যন্ত গেল। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর হয় জানো। স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আয়নার মতো স্বচ্ছ থাকবে, যেন একজন আরেকজনের মনের ভেতরে সব অবস্থা জানতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব থাকতে নেই, কোনো মিথ্যা থাকতে নেই, কোনো লুকোচুরি থাকতে নেই। সুখে দুঃখে একজন একজনের ছায়া হয়ে থাকবে। তোমার অসুখে আমি, আমার অসুখে তুমি, একজন আরেকজনের ওষুধের মতো কাজ করব। এটাই হবে স্বামী স্ত্রীর সম্পর্ক। দুজন দুজনের জন্য অনেক স্যাক্রিফাইস, অনেক কম্প্রোমাইজ করতে হয়। একপাক্ষিক কোনো কিছুর উপর স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না। এটা সবসময় দুজনের দুজনকে সমানভাবে দিতে হয়। শারীরিক ও মানসিকভাবে একজন আরেকজনের শক্তি হতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয় বা শুধুমাত্র মানসিক নয়। কোনো স্বামী স্ত্রীর শরীর ছোঁয়ার আগে যদি মন ছুঁতে না পারে, তাহলে সে দাম্পত্য জীবন কখনো সুখের হয় না। সেটা শুধুমাত্র এক পক্ষের স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজের উপর টিকে থাকে। আমি এমন কোনো সম্পর্ক চাই না কায়নাত। দেখো না, আমি তোমার শরীরকে ছুঁতে পারলেও হয়তো মনটাকে ছুঁতে পারছি না। তাই তুমি আমার কাছে থাকলে মনে হয় কত দূরত্বে তুমি আমার নাগালের বাইরে আছো। তুমি আমাকে দেখে প্রাণ খুলে হাসো না, প্রাণ খুলে কথা বলো না। হয়তো আমি তোমার মনের গভীরে চাকা উঠতে পারিনি এখনো, তবে প্রত্যাশা করি যেদিন আমি ফিরবো সেদিন তোমার শরীর না, মনটাই ছুঁতে পারবো। কায়নাত মাথা তুলে তাকালো আমিরের দিকে, তারপর হঠাৎ মুখ তুলে বলল, আপনি তো আমায় বিয়ে করতে চাননি। আপনার মা, আমার বাবা সবাই জোর করেছে আমায় বিয়ে করার জন্যে। আপনি বাধ্য হয়ে আমায় বিয়ে করেছেন। জোর করেছে সবাই আপনাকে। আমি কি আপনার মন ছুঁতে পেরেছি? কায়নাতের প্রশ্নে চমকে উঠল আমির। এই মেয়ে কিভাবে বুঝলো আমিরকে জোর করা হয়েছে? আমির বাধ্য হয়ে বিয়ে করেছে, ঠিক আছে, বিয়েটা তাদের কথাই হয়েছে, কিন্তু আমির বিয়েতে রাজি ছিল না এমন তো নয়। আমির প্রশ্নের উত্তরে পুনরায় প্রশ্ন করল, তোমার কেন মনে হয় তোমাকে আমি বিয়ে করতে চাইনি? আমাকে জোর করা হয়েছে ঠিক আছে, কিন্তু সময়টা ভুল ছিল। এই মুহূর্তে বিয়েটা করতে চাইনি, কিন্তু সমস্যাটা তুমি না, সমস্যাটা ছিল বিয়ে। তোমার জায়গায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ কোনো সুন্দরী মেয়েকে এনে দিত, তারপরও আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইতাম না। আমার কিছু স্বপ্ন ছিল যেগুলো পূরণ করে আমি বিয়ে করতে চেয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। তারপর আমির ধীরে ধীরে কায়নাতের হাত ছেড়ে হেঁটে এসে কায়নাতের পিছনে দাঁড়ালো। পিছন থেকে কায়নাতকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে কানের পিঠে চুমু খেয়ে বলল, তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই কায়নাত, বরং আমি অনেক বেশি খুশি সৃষ্টিকর্তা তোমার সাথে আমার বিয়ে লিখে রেখেছিলেন। আমি আমার স্ত্রীর মধ্যে যা যা দেখতে চেয়েছি তুমি তার থেকে অনেক বেশি ভালো। তোমাকে নিয়ে আমার সত্যি কোনো অভিযোগ নেই, বরং আমি তো পৃথিবীর সেই সুখী মানুষদের মধ্যে একজন, যে জীবনে প্রথম কোনো মেয়েকে ভালো লেগেছে আর তাকে আমার স্ত্রী রূপে পেয়েছি আমি। তুমি বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার জীবনে কখনো কোনো মেয়ে ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হয়েই থাকতে চাই। আর বাকি রইল দাম্পত্য জীবন, সেটা সময় নিয়ে আমরা জীবনে ধীরে ধীরে এগোবো। বলেই কায়নাতের কাঁধে আলতো করে পরপর কয়েকটা চুমু খেলো আমির। কায়নাত ছটফট করে উঠল,
বুকের ভেতরে কম্পন সৃষ্টি হলো। পৃথিবী মনে হয় থমকে গেল। আমির ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে কায়নাতের ঘাড় ঘুরিয়ে কায়নাতের ঠোঁটজোড়া নিজের পুরুষালী রুক্ষ ঠোঁটে দখলে নিয়ে নিল। আমির প্রথমে সময় ধীরে ধীরে কিস করলেও সময় বাড়ার সাথে সাথে ঠোঁটের স্পর্শ গভীর থেকে গভীর হতে শুরু করলো। আমির এবার বেপরোয়াভাবে কায়নাতের নরম ঠোঁটজোড়া চুষতে শুরু করলো। আমিরের হাত দুটো আপনা আপনি চলে গেল কায়নাতের মেদহীন পেটে। আমির ধীরে ধীরে কায়নাতের পেটে আঙ্গুল চালাতে লাগলো এবং কায়নাত এইবার ছটফট করতে লাগলো। আমিরের ঠোঁটের চুম্বন ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। কায়নাত যেন নিঃশ্বাস নিতে পারছে না, হৃদয় স্পন্দন যেন থমকে গিয়েছে। কায়নাত কোনো মতে আমিরের থেকে ছুটে ঘুরে দাঁড়িয়ে আমিরকে জড়িয়ে ধরল শক্ত করে। ধীরে ধীরে কায়নাত সিক্ত ঠোঁটে আমিরের কানের কাছে ফিসফিস করে বলল, কেন আমাকে এইভাবে পাগল করছেন? কালকে তো চলেই যাবেন আপনি। আমিরের ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে উঠল। আমির উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দিল কায়নাতের কপালে।